যেখানে আমি সব সময় নির্যাতিত যখন হয়েছে আওয়ামী লীগ বিএনপি তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করেছি, সংসদে থেকে বাইরে সবসময় তাদের পক্ষে কথা বলেছি, তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। 1914 নির্বাচনে এরশাদ সাহেব উইথড্র করার চিঠি দিয়েছিলেন, চিঠি অ্যাকসেপ্ট করা না, আমি উইথড্র করার চিঠি দিয়েছিলাম, আমার চিঠি অ্যাকসেপ্ট করা নেই। আমি প্রায় 260-70 জন নিয়ে আমরা নির্বাচন করিনি। আমাকে পরবর্তীকালে মন্ত্রী করতে বলা হয়েছিল, আমি সেই মন্ত্রিত্ব পর্যন্ত নিইনি। আমি ইলেকশন হওয়ার জন্য আমাকে ডিক্লেয়ার করা হয়েছিল যে আপনি থাকলে ইলেক্টেড হবেন, আমি সিলেক্টেডে থাকি নাই। সেই আমাকে এতটুকু ঘৃণা যে ওনাকে দিতেই হবে, ওই জন্যই মামলা আবার দিতে হবে। এবং এইভাবে সব মামলা আমার কোথায় কোথায় প্রেসিডেন্ট মেম্বার ছিলেন সবাইকে এখানে খুনের মামলা দেওয়া হয়েছে। যারা দিচ্ছে তারা জানে, যারা ম্যাজিস্ট্রেটকে অ্যাপ্রুভ করছে তারা জানে, যারা কোর্টে যারা লয়ার, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই জানে যেগুলো ভুয়ো মামলা। সবাই এটাকে মেনে যাচ্ছে কেন? কি জন্য? প্রতিহিংসা। আমাদেরকে শেষ করতে হবে। অর্ধেক পপুলেশনকে শেষ করবেন আপনি, আর বাকি অর্ধেক নিয়ে দেশ চালাবেন, এটা কি সম্ভব হবে? যারা এই দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি বলবো সামনের দিকে তাকিয়ে দেখুন, সামনে কোথায় কি হয়, কিভাবে হয়। সেই জন্য বলছি আমাদেরকে নির্বাচনে আসবো, আমরা নির্বাচনকে ওয়েলকাম করি। কেননা আমি যেটা বুঝলাম একটা সাইড তো ব্যর্থতা হয়ে গেছে অলরেডি, আমরা কোনো করতে পারছি বলে আমার মনে হয় না। এবং তারপরেও একটা প্রশ্ন হলো নির্বাচনের সময় আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো কি না সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দাবি করব যে মামলা, ভুয়া মামলা যেগুলো আপনারা উইথড্র দেন, আমাদের নেতাকর্মীদের মাঠে আসতে দেন, আমাদেরকে যে রাইট, আমাদের সংবিধান অনুযায়ী যে অধিকার আছে সেই অধিকারগুলি আমাদেরকে পালন করতে দিন, আমাদেরকে সভা সমাবেশ করতে দিন, আমাদের মানুষকে ফ্রিলি রাজনীতিতে আসতে দিন। এবং আমাদের বিষয়গুলি সমানভাবে সমস্ত প্রেসে আসার ব্যবস্থা করুন, সমস্ত গণমাধ্যমকে আমাদের ব্যাপারে তাদের দেখতে হবে। এই সমস্ত জিনিস আমরা দাবি করছি, এগুলো আমরা চাই। নির্বাচন হোক, আমরা চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। যে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, যে হানাহানির পরিবেশ তৈরি করা হয়েছে, সেই পরিবেশ সামনের দিকে দেশকে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সকলেই যারা যারা এটা বুঝেন বা বোঝার চেষ্টা করেন, যদি আমাকে পাগল মনে করেন পাগল বলতে পারেন, কিন্তু ঘটনা যেটা আমি বলেছি সেদিকেই দেশ যেতে পারে। এবং এগুলোর জন্য আমাদের দেশের ভাইয়ে ভাইয়ে সামনাসামনি দাঁড়িয়ে আমরা মীমাংসা করলে দেশ অনেক সহজ সুন্দরভাবে সব কিছু হওয়া সম্ভব ছিল। এখন নির্বাচনের বিষয়ে আপনারা যেটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, আমরা নির্বাচন ওয়েলকাম করি, নির্বাচনে আমরা যাওয়ার চেষ্টা করব, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। আর একটা কথা এখানে বলা দরকার বলে মনে করছি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তিন দলীয় জোটের বাইরে জামাত ইসলাম এটাকে নিয়ে এসেছিলেন এই প্রস্তাবটা এরশাদ সাহেবকে এই কথা বলার জন্য যে সরকারি দল কোনোখানে নির্বাচনে আসতে পারবে না। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন, সবাইকে কিন্তু মানুষে গ্রহণ করেছিল, তাদের কোনো নিজস্ব দল থাকতে পারবে না, তারা মন্ত্রী থেকে দল করতে পারবে না, এই দল করে নির্বাচন করতে পারবে না। এটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যত্যয় ঘটায়। যে লেভেল প্লেইং ফিল্ড সব থেকে করলেই, সঠিক নির্বাচনের যদি ইচ্ছা থাকে সেভাবে হলেই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। সকলে মিলে যদি আমরা বন্ধুত্ব করতে পারি তবেই সামনের দিকে দেশ এগিয়ে যাবে। এখানে আমি একটি এক্সাম্পল দিতে বলতে চাই। ক্ষমার কথা বলেন, ক্ষমা হলো আমি যে দোষ করি আমি দোষ স্বীকার করলাম, স্বীকারোক্তিমূলক জবান, যে দোষ করে সেই বলতে পারে। সেটা দেওয়া হয় কোন সময়? যদি সে জানে যে আমাকে মাফ করে দেওয়া হবে, তাহলে ক্ষমা চাইতে অনেকেই রাজি হবে। এবং এটা নেলসন ম্যান্ডেলা, উনি 27 বছর জেলে ছিলেন সাউথ আফ্রিকা, ওনার উপরে অনেক অত্যাচার করা হয়েছে, ফিজিক্যালি টর্চার করা হয়েছে, ওনার আত্মীয় স্বজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে, বন্ধু বান্ধবদের। 27 বছর উনি জেলে ছিলেন। পরে যখন আসলেন, একটা আইন করে ডিভাইডেড জাতি, অ্যাপারথাইড করে, সেই অ্যাপারথাইডকে উনি করলেন, একত্রাবদ্ধ করলেন। কেন? উনি চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি উন্নত দক্ষিণ আফ্রিকা। এটি হলো পলিটিশিয়ান, এটি হলো দূরদৃষ্টিসম্পন্ন পেট্রিয়ট, দেশপ্রেমিক। আমরা আমাদের নোবেল শান্তি পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটি আশা করেছিলাম, এখনও আশা করি যে আপনি দেশকে শান্তির মধ্যে আনেন। শান্তির মাধ্যমে শাস্তি, মার্ডার কেসের শাস্তি যে কোনো সময় সবসময় হবে, এটার থেকে কেউ উদ্ধার পাওয়ার কিছু নেই, এটার জন্য কোনো টাইম বার থাকে না, সেটা হবে, সেটা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণভাবে স্বাভাবিক জীবনযাত্রা আমি যেটা দেখেছি, যাদেরকে দেশদ্রোহী বলে
দেশদ্রোহী বা দেশের প্রেমিক নয় বলে তার মধ্যে আগে এটা শুরু করা হয়েছিল, এই কথাটা বলতে ভুলে গেছিলাম। শুরু করা হয়েছে অনেক দিন থেকেই। এটার মধ্যে বুদ্ধিজীবী, এর মধ্যে ব্যবসায়ী আছে, বুদ্ধিজীবী আছেন, পেশাজীবী আছে, কবি, সাহিত্যিক, প্লেয়ার, সর্বস্তরের মানুষকে দুই ভাগ করা হয়েছে। এবং এই যে জাতীয় ঐক্যের নাম দিয়ে 18টা দলকে 48টা দলের মধ্যে মাত্র 18 দলকে এখানে ইনক্লুড করে আমরা সার্বিকভাবে এটাকে সিল করে দিলাম, দুই ভাগ করলাম দেশকে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে এই মুহূর্তে আমি মনে করি। দেশকে ভাগ না করে একত্রিত করেন, আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। নির্বাচনের ব্যাপারে আমরা নির্বাচন করব, তার আগে আপনাদের উপর দায়িত্ব হলো নির্বাচন করার পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে। আর একটি কথা এখানে এসছে, পঞ্চদশ সংশোধনী। ইয়েস, পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আমি যে রিফর্ম প্রস্তাব একটা দিয়েছি তার মধ্যে বলেছিলাম পঞ্চদশ সংশোধনী বাতিল করা দরকার। এটার জন্য অনেক ধরনের ব্যাপার আছে এবং সেটা আমি দিয়ে বলেছিলাম, বর্ণনা দিয়ে বলেছিলাম। এটা শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, এখানে আরও কিছু ব্যবস্থা আছে। হিউম্যান রাইটস 1/3কে একেবারে অপরিবর্তনীয় করা হয়েছিল, ওটা ঠিক না। আরও অনেক কিছু ব্যবস্থা আছে, যেমন মানুষের কথা বলার অধিকার, অ্যাসেম্বলি করার অধিকার, এখানে রেস্ট্রিকশন ছিল। আরেকটা ছিল যে মানে কোনো রকম ক্ষমতা হস্তান্তর সাংবিধানিক পদ্ধতি ছাড়া সেখানে ফাঁসির রায় হবার কথা ছিল। সেগুলো এখনকার পরিস্থিতিতে এগুলো বাতিল হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। সবসময় এরশাদ সাহেবকে দোষারোপ কথা হলো অসাংবিধানিকভাবে উনি এসছেন, কিন্তু অসাংবিধানিকভাবে আসা যে দরকার হয় এটা এখনবার জনগণ ভালোই বুঝে গেছে। কাজে এগুলো বাতিল হয়েছে, আমরা এর সাথে একমত আছি, তো আমাদের কোনো আপত্তির কারণ নেই। আর একটা কথা, আর কি প্রশ্ন ছিল? আপনারা যদি প্রশ্ন করতে চান, আমি তো অনেক কথা একসঙ্গে বললাম, ভুল হতে পারে।